2018 সাল রাশিয়া বিশ্বকাপ। আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হেরে বাড়ি ফিরছে। কিন্তু এটা শুধু একটা হারের গল্প না। ড্রেসিং রুমে কেউ কারো সাথে কথা বলছে না, খেলোয়াড়রা আলাদা আলাদা বসে আছে। মিডিয়া বলছে এই দল মৃত। আর মেসি ভাবছেন জাতীয় দলই ছেড়ে দেবেন। সেই মুহূর্তে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন একটা সিদ্ধান্ত নিল। তারা নিয়ে এলেন লিওনেল স্কালোনিকে, এমন একজন মানুষ যার কোচিং অভিজ্ঞতা বলতে ছিল প্রায় শূন্য। ফ্যানরা হাসলেন, মিডিয়া ব্যঙ্গ করল, বিশেষজ্ঞরা বললেন এটা অপমান। কিন্তু মাত্র 4 বছরের মধ্যে সেই অযোগ্য কোচ আর্জেন্টিনাকে এনে দিলেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা, এমন একটা ট্রেবল যা ফুটবল ইতিহাসে আগে কেউ করেনি। তাহলে প্রশ্নটা হলো, স্কালোনি ঠিক কি করলেন? অধ্যায় 1, স্কালোনির আগে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হাতে সব ছিল: মেসি, হিগুয়াইন, আগুয়েরো, ডি মারিয়া, মাসচেরানো, পৃথিবীর সেরা কিছু ফুটবলার একটা জাতীয় দলে। তারপরও কেন জিততে পারছিল না? 2014 বিশ্বকাপ ফাইনাল হারল জার্মানির কাছে, 2015 কোপা আমেরিকা ফাইনাল হারল চিলির কাছে, 2016 কোপা আমেরিকা শতবর্ষী আসর, আবার ফাইনালে হার, আবার চিলির কাছে। মেসি পেনাল্টি মিস করলেন। রাগে, কষ্টে, ক্লান্তিতে মাইক্রোফোনের সামনে বললেন, জাতীয় দলের জন্য আর না। পুরো আর্জেন্টিনা কেঁদে উঠল। তারপর এলো 2018। কোচ বদল হলো, সাম্পাওলি আসলেন, কিন্তু দল হলো না, হলো একটা গোলক ধাঁধা। মেসি কোথায় খেলবেন, কে কোথায় যাবেন, কেউ জানে না। রাশিয়াতে নাইজেরিয়ার বিপক্ষে মেসি একা লড়লেন, কিন্তু একা দিয়ে তো আর বিশ্বকাপ জেতা যায় না। এই দলের সমস্যা ছিল একটাই, তারকারা ছিল কিন্তু দল ছিল না। আর তখনই আসে সেই নাম, লিওনেল স্কালোনি। কিন্তু কেন কেউ তাকে বিশ্বাস করেনি? অধ্যায় 2, যাকে কেউ চায়নি। স্কালোনির নাম যেদিন ঘোষণা হলো, আর্জেন্টিনার একজন সাংবাদিক সরাসরি জিজ্ঞেস করলেন, এটা কি মজার ছলে বলছেন? কারণ স্কালোনি কোনো বড় ক্লাব কোচ ছিলেন না, কোনো শিরোপাও জেতাননি কোচ হিসেবে। তিনি ছিলেন একজন সাবেক মাঝারি মানের ডিফেন্ডার, যিনি দেপোর্তিভো লা কুরুনিয়ায় আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছিলেন। ফেডারেশন নিজেরাও তাকে অস্থায়ী বলে ঘোষণা করল। অর্থাৎ কেউ একটা ভালো কোচ না পাওয়া পর্যন্ত স্কালোনি আপাতত থাকবেন। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। স্কালোনি নিজেও এটা জানতেন, এবং সেই জানাটাই তাকে ভিন্নভাবে কাজ করতে বাধ্য করেছিল। তার হারানোর কিছু নেই, তাই ভয়ও নেই। আর ভয় না থাকলে মানুষ সাহসী সিদ্ধান্ত নিতে পারে। স্কালোনি সেটাই করলেন। কিন্তু তিনি ঠিক কি বদলালেন? অধ্যায় 3, সংস্কৃতি বদলে দেওয়া। স্কালোনি যখন প্রথম মাঠে নামলেন, তখন আর্জেন্টিনা দলে একটা অলিখিত নিয়ম ছিল: তারকারা আলাদা, বাকিরা আলাদা। মেসি, ডি মারিয়া, আগুয়েরো এরা হলেন রাজা, বাকিরা তাদের সেবক। স্কালোনি প্রথমেই এই দেওয়ালটা ভেঙে ফেললেন। তিনি বললেন, এখানে কোনো তারকা নেই, এখানে শুধু আর্জেন্টিনা আছে। এমিলিয়ানো মার্টিনেজ পরে বলেছিলেন যে স্কালোনি আমাদের বোঝালেন যে গোলকিপার থেকে স্ট্রাইকার সবাই সমান গুরুত্বপূর্ণ, কেউ ছোট না। রদ্রিগো ডি পল মাঝমাঠে একটা কাজ করতেন, মেসিকে রক্ষা করা। তার কোনো ব্যক্তিগত পারফরমেন্সের অহংকার ছিল না। দলের জন্য দৌড়াতেন, লড়াতেন, কষ্ট করতেন। জুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটিতে খেলেন, কিন্তু জাতীয় দলে তিনি ছিলেন পরিশ্রমের প্রতীক। প্রেস করা, দৌড়ানো, পথ তৈরি করা। এনজো ফার্নান্ডেজ, ম্যাক অ্যালিস্টার, ক্রিস্টিয়ান রোমেরো প্রত্যেকে একটা জিনিস বুঝতেন, এখানে ব্যক্তিগত গোল না, দলগত ট্রফি। 2018 সালে আর্জেন্টিনা ছিল একটা ভাঙা পরিবার। 2022 সালে সেই একই দল একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল। স্কালোনি শুধু দল বদলাননি, তিনি বদলে দিয়েছিলেন পুরো সংস্কৃতি। কিন্তু মাঠে কি হলো? কৌশলে কি বদল আনলেন তিনি? অধ্যায় 4, কৌশলের বিপ্লব। পুরনো আর্জেন্টিনার সমস্যা ছিল দলটা মেসির জন্য অপেক্ষা করত। মেসি কিছু করবেন, বাকিরা দেখবে। স্কালোনি এই ধারণাটা উল্টে দিলেন। তিনি বললেন, মেসিকে সাহায্য করো, তার পেছন থেকে বল দাও, তাকে রক্ষা করো, তার জন্য জায়গা তৈরি করো। ডিপল হলেন মেসির ছায়া, যেখানে মেসি সেখানে ডিপল পাহারাদার হিসেবে।
এনজো ফার্নান্দেজ বল এগিয়ে নিয়ে যান, ম্যাক অ্যালিস্টার ভারসাম্য রাখেন, জুলিয়ান আলভারেজ সামনে থাকেন, কিন্তু তার মূল কাজ প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্যস্ত রাখা। ফলে মেসি পেলেন স্বাধীনতা। বলের পেছনে দৌড়াতে হয় না, ডিফেন্ড করতে হয় না, শুধু এগিয়ে যেতে হয়, সৃষ্টি করতে হয়। আর ডিফেন্সে কি? কম্প্যাক্ট ব্লক, দলগতভাবে চাপ দেওয়া, হাই প্রেস। রোমেরো আর অতামেন্দি মিলে এমন একটা ব্যাকলাইন তৈরি করলেন যা বড় ম্যাচে ভাঙেনি। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা মাত্র 6 গোল খেয়েছে 7টা ম্যাচে। এটা কোনো কাকতালীয় নয়, এটা একটা সিস্টেম। অধ্যায় 5, মেসির সেরা সংস্করণ। 2014 সালের মেসি আর 2022 সালের মেসি একই মানুষ, কিন্তু দুটো ভিন্ন গল্প। 2014তে মেসিকে সব করতে হতো, ডিফেন্স থেকে অ্যাটাক সব। 2022-এ মেসি শুধু মেসি হতে পারলেন। এই পার্থক্যটা তৈরি করেছিলেন স্কালোনি। একটা ছোট কথা বলেছিলেন স্কালোনি, বলেছিলেন যে লিও আমাদের কাছে একটা উপহার, আমাদের কাজ হলো সেই উপহারকে সুরক্ষিত রাখা, এবং সেটাই করলেন। মেসি বললেন, আমি এই দলে নিজেকে বাড়ির মতো মনে করি। বাড়ির মতো অনুভব করলে মানুষ সবচেয়ে ভালো কাজটা করে। 2022 বিশ্বকাপে মেসি করলেন 7 গোল, 3টে অ্যাসিস্ট, জিতলেন গোল্ডেন বল। 35 বছরে কেরিয়ারের সায়ান্নে, কিন্তু এটা সম্ভব হয়েছিল কারণ তার চারপাশে ছিল সঠিক মানুষ। আর সেই মানুষগুলো কোথা থেকে এলো? নতুন প্রজন্মের নির্মাণ। স্ক্যালোনি যখন তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে শুরু করলেন, তখন সবাই প্রশ্ন করল। এনজো ফার্নান্ডেজের বয়স তখন 21, অভিজ্ঞতা নেই বললেই চলে। জুলিয়ান আলভারেজ ক্লাব ফুটবলেও তখন নিজেকে প্রমাণ করতে পারেননি পুরোপুরি। ম্যাক অ্যালিস্টার সবে ব্রাইটনে জায়গা পেয়েছেন। ক্রিস্টিয়ানো রোমেরো প্রতিভাবান, কিন্তু বিশ্বকাপে অনভিজ্ঞ। মলিনা ডান দিকের ব্যাক হিসেবে কেউ চেনেনি না। স্ক্যালোনি বললেন, এরাই আমার দল। কেন? কারণ তিনি দেখলেন এই তরুণরা ইগো নিয়ে আসেনি, এরা শিখতে চায়, এরা দলের জন্য যে কোনো কাজ করতে রাজি। এবং সেই সিদ্ধান্তটাই বদলে দিল ইতিহাস। বিশ্বকাপের নকআউট পর্বে এনজো ফার্নান্ডেজ নেদারল্যান্ডসের বিপক্ষে যে গোলটা করলেন, সেটা দেখে পৃথিবী থমকে গিয়েছিল। একজন 21 বছর বয়সী ছেলে, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে, শেষ মুহূর্তে গোল। ভয়ের লেশমাত্র ছিল না, কারণ স্ক্যালোনি তাকে বিশ্বাস করতেন। অধ্যায় 7, মানসিক দৃঢ়তার রহস্য। 2021 কোপা আমেরিকা ফাইনাল, পেনাল্টি শুটআউট। এমিলিয়ানো মার্টিনেজ গোলপোস্টের সামনে দাঁড়িয়ে। মার্টিনেজ 3টে পেনাল্টি ঠেকালেন, আর্জেন্টিনা জিতল। 2022 বিশ্বকাপ ফাইনাল, ফ্রান্স 3 গোল করে সমতা আনল। একটা ম্যাচ যা একটু আগেও আর্জেন্টিনার পক্ষে ছিল, সেটা হঠাৎ আবার অনিশ্চিত। কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়রা প্যানিক করেনি। কেন? কারণ স্ক্যালোনি তাদের এই পরিস্থিতির জন্য প্রস্তুত করেছিলেন। তিনি বলতেন, পরিকল্পনা কাজ না করলে নতুন পরিকল্পনা করো, কিন্তু বিশ্বাস কখনো হারিও না। আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে জিতল, মার্টিনেজ আবার নায়ক। কিন্তু এই মানসিক শক্তি আসে কোথা থেকে? এটা আসে বিশ্বাস থেকে, পরস্পরের প্রতি বিশ্বাস। যে দলে সবাই জানে আমি একা নয়, আমার পাশে আছে 11 জন, সেই দল কখনো ভাঙে না। অধ্যায় 8, কৌশলগত নমনীয়তা। স্ক্যালোনির আরেকটা বড় গুণ হল তিনি নির্দিষ্ট একটা ছাঁকে আটকে থাকেননি। সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে হারার পর তিনি সিস্টেম বদলালেন, ডিফেন্সে আরও শক্তি দিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে আবার বদলালেন। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আলাদা পরিকল্পনা, কখনো 4-3-3, কখনো 4-4-2, কখনো 5 জন ডিফেন্ডার নামিয়ে দিয়েছেন। এই নমনীয়তাটাই প্রতিপক্ষকে বিভ্রান্ত করত। প্রতিপক্ষ যখন ভাবছে আর্জেন্টিনা এভাবে খেলবে, তখন আর্জেন্টিনা অন্যভাবে আক্রমণ করেছে। এটা সম্ভব হয়েছে কারণ খেলোয়াড়রা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট বিশ্বস্ত ছিলেন কোচের উপর। কোচ বলেছেন, খেলোয়াড়রা মেনেছেন। কোনো প্রশ্ন নেই, কোনো অহংকার নেই, শুধু বিশ্বাস। সংখ্যায় মহত্ব। কিছু তথ্য দিয়ে দেখা যাক আসলে কতটা অসাধারণ এই আর্জেন্টিনা। স্ক্যালোনির অধীনে আর্জেন্টিনার টানা 36 ম্যাচ অপরাজিত ছিল, 2019 থেকে 2022 পর্যন্ত। এটা জাতীয় দলের ইতিহাসে একটা বিরল রেকর্ড। 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইটালিকে 3-0 গোলে হারিয়ে। 2022 বিশ্বকাপ, 36 বছর পর। 2024 কোপা আমেরিকা, টানা দ্বিতীয়বার। এই 4টা শিরোপা একটা 4 বছরের মধ্যে। বিশ্বকাপে গড় গোল খাওয়া ছিল ম্যাচ প্রতি 1.14, কিন্তু পরিসংখ্যান দিয়ে মহানতা পুরোপুরি বোঝা যায় না। সত্যিকারের প্রশ্ন হল, ইতিহাসে তারা কোথায় দাঁড়িয়ে? অধ্যায় 10, ইতিহাসের পাতায় কোথায় আর্জেন্টিনা?
এই প্রশ্নটার উত্তর সহজ নয়। 1970-এর ব্রাজিল, পেলে, রিভেলিনো, জায়েরজিনহো, একটা দল যা ফুটবলকে শিল্পে পরিণত করেছিল। 2008 থেকে 2012 সালের স্পেন, বার্সেলোনা, বায়ার্নের টিকিটাকা দর্শনে গড়া একটা অপরাজিত যন্ত্র, যারা পরপর ইউরো, বিশ্বকাপ, ইউরো জিতেছিল। 2014 সালের জার্মানি, সংগঠিত, শক্তিশালী, সম্পূর্ণ। আর স্ক্যালোনির আর্জেন্টিনা, তারা কি এদের মতো? কিছু জায়গায় তুলনা হয়, 3টে বড় শিরোপা 4 বছরে, এটা স্পেনের পরেই আসে। কিন্তু পার্থক্যও আছে। স্পেনের সেই দলে গভীরতা ছিল অসাধারণ। কাসিলাস থেকে ভিয়া, প্রতিটা পজিশনে বিশ্বমানের বিকল্প। স্ক্যালোনির আর্জেন্টিনায় সেই গভীরতা হয়তো ঠিক ততটা নেই। তবুও এই আর্জেন্টিনাকে অস্বীকার করা কঠিন, কারণ তারা শুধু ট্রফি জেতেনি, তারা বড় ম্যাচে জিতেছে, চাপের মুহূর্তে জিতেছে, যখন হারা প্রায় নিশ্চিত ছিল তখনও ফিরে এসেছে। ইতিহাসের অন্যতম সেরা কিনা সে বিতর্ক চলতে পারে, কিন্তু এই প্রজন্মের সেরা, সেটা বলার মতো যথেষ্ট প্রমাণ আছে। সমাপ্তি। একটা কথা মনে রাখা দরকার, 2018 সালে যে দেশ মেসিকে দোষ দিচ্ছিল, সেই দেশ 2022 সালে মেসিকে কাঁধে তুলে নিয়েছে। এই পরিবর্তনটা হয়েছে কারণ মাঝখানে এসেছিলেন একজন মানুষ, লিওনেল স্ক্যালোনি, যিনি প্রমাণ করলেন মহান দল তৈরি হয় শুধু প্রতিভা দিয়ে নয়, তৈরি হয় নেতৃত্ব দিয়ে, সংস্কৃতি দিয়ে, ধৈর্য দিয়ে, বিশ্বাস দিয়ে, আর একটা ভাগ করা স্বপ্ন দিয়ে। স্ক্যালোনি শুধু আর্জেন্টিনাকে ট্রফি জোতাননি, তিনি এমন একটা দল তৈরি করেছেন যেখানে 11 জন খেলোয়াড় একসাথে একটা স্বপ্নে বিশ্বাস করত। হয়তো এটাই একজন মহান কোচের সবচেয়ে বড় পরিচয়।